প্রেমের গান বাজিয়ে ভাই আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যখন সে বলল, হ্যাঁ, কারণ আমি তোমাকে ভালোবাসি, শুধু বোন হিসেবে নয়। তোমাকে বিয়ে করতে চাই, আমার স্ত্রী হিসেবে পাশে রাখতে চাই। আমার নতুন ফোন কিনেছি। ভাই সেটাতে রিংটোন সেট করে দিচ্ছিল। আমি বিছানায় বসে ম্যাগাজিন পড়ছিলাম, সে টেবিলে বসে ফোন নিয়ে খেলছিল। আপা, তোমার জন্য কি ধরনের রিংটোন ভালো হবে, সে জিজ্ঞেস করল। যে কোনো একটা ভালো গান দিয়ে দে, আমি উত্তর দিলাম। ভাই একটা গান বাজাচ্ছিল আর আমি বলছিলাম ভালো লাগছে কিনা। হঠাৎ একটা গভীর রোমান্টিক গান বাজিয়ে জিজ্ঞেস করল, এটা কেমন? আমি হেসে বললাম, এটা তো প্রেমের গান। ভাই আমার দিকে তাকাল। তার মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। গানের মধুর সুর ঘরে বাজছিল, কিন্তু ভাইয়ের চোখে আমি দেখলাম অন্য চাহনি। সে একদৃষ্টে আমার দিকে তাকিয়ে এই কথাগুলো বলল। ফোনের স্ক্রিন আমার চোখের সামনে আবছা হয়ে গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার নিজের ভাই আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। ভয়ে বিস্ময়ে আমার শরীর জমে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নীলিমা চৌধুরী। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সুমিত চৌধুরী, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, অভিজিৎ আর সমীক্ষা। অভিজিৎ 18 বছর বয়সী, কলেজে পড়ে। সমীক্ষা 13 বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনে হঠাৎ করে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমি যখন কথাটা শুনলাম, আমার কান বিশ্বাস করতে পারছিল না। আমার ছোট ভাই অনুরাগ, যাকে আমি ছোটবেলা থেকে মানুষ করেছি, সেই আমাকে এমন কথা বলছে। সেদিন সকালে আমার নতুন ফোন কেনার পর এই ঘটনা ঘটেছিল। অনুরাগ আমার চেয়ে মাত্র 3 বছরের ছোট। যখন আমার বাবা মা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, তখন আমি সবে 20 বছর পার করেছি আর অনুরাগ ছিল 17 বছরের। আমি তখন থেকেই তাকে নিজের দায়িত্বে রেখেছিলাম, কোনোদিন ভাবিনি এমন কিছু হতে পারে। অনুরাগের কথা শোনার পর আমি স্তব্ধ হয়ে গেলাম। অনেকক্ষণ কথা বলতে পারিনি। তারপর ধীরে ধীরে বললাম, তুমি জানো তুমি কি বলছ? এটা কতটা অস্বাভাবিক? সে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকল। তারপর হঠাৎ হো হো করে হেসে উঠল। আপা, তোমার মুখের ভাব দেখে মজা পাচ্ছি। আমি শুধু তোমাকে টেস্ট করছিলাম। আসলে আমি তোমাকে আসল কথাটা বলতে চাইছিলাম গে। আমি বিরক্ত হয়ে বললাম, এরকম মজা করার কি দরকার ছিল? আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম গ। অনুরাগ গম্ভীর হয়ে বলল, আসলে আমি তোমাকে একটা জরুরি কথা বলতে চাইছিলাম। আমি একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করেছি। কিন্তু সেটা বলার আগে আমি তোমার রিয়াকশন দেখতে চাইছিলাম। তুমি যদি সহজেই বিশ্বাস করে নিতে, তাহলে বুঝতাম তোমাকে বলার সময় হয়নি গি। কি আবিষ্কার করেছ তুমি? আমি জিজ্ঞেস করলাম। বাড়ির পেছনে পুরনো শেডের নিচে আমি একটা বাক্স পেয়েছি। বাক্সের মধ্যে কিছু কাগজ আছে। বাবা মার সম্পর্কে এমন তথ্য যা আমরা কেউ জানি না, অনুরাগ ধীরে ধীরে বলল। আমার বুকের ভিতর ধুকপুক করতে লাগল। কি তথ্য? বাবা মা যে দুর্ঘটনায় মারা গেছিলেন, সেটা দুর্ঘটনা ছিল না, অনুরাগ চাপা গলায় বলল। আমি শিউরে উঠলাম। সত্যি? আমরা সবাই জানতাম যে বাবা মা কার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। রাতে বৃষ্টির মধ্যে গাড়ি চালাচ্ছিলেন, হঠাৎ সামনে একটা ট্রাক এসে পড়ে। তারা পাশের খাদে পড়ে যান। সেটা 15 বছর আগের কথা। তুমি নিশ্চিত? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ। এবং আরও অদ্ভুত কিছু আছে। কাগজপত্রগুলোতে দেখা যাচ্ছে তারা একটা গোপন সংস্থার সাথে জড়িত ছিলেন। তাদের হত্যা করা হয়েছিল কারণ তারা কিছু গোপন তথ্য জানতেন, অনুরাগ বলল। আমি হতবাক। আমাদের বাবা মা সাধারণ শিক্ষক ছিলেন। বাবা স্কুলে গণিত পড়াতেন আর মা ছিলেন কলেজের ইতিহাসের অধ্যাপিকা। তাদের জীবন ছিল সাধারণ, প্রেডিক্টেবল। কোনো গোপন সংস্থা? হত্যা? এসব কি শুনছি? আমি সেই বাক্সটা দেখতে চাই, আমি দৃঢ় স্বরে বললাম। অনুরাগ মাথা নাড়ল। আমি সেটাই চাইছিলাম। কিন্তু সাবধানে। বাক্সে এমন কিছু আছে যা আমাদের জীবন বিপদে ফেলতে পারে। এবং এক জায়গায় আমার নাম পেয়েছি, আমি জন্মের সময় যে নাম পেয়েছিলাম তা নয়। মনে হচ্ছে আমাদের জন্ম সম্পর্কেও কিছু রহস্য আছে গি। আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম। চলো এখনই দেখতে যাই।
আমরা বাড়ির পেছনের দিকে গেলাম, যেখানে পুরনো গাড়ি রাখার একটা শেড ছিল। শেডের পেছনে ঘাসের নিচে লুকানো ছিল একটা মাটির নিচে যাওয়ার পথ, যা আমি কখনো দেখিনি। অনুরাগ সেটা খুলল, আমরা নিচে নামলাম। নিচে একটা ছোট রুম। রুমের মধ্যে একটা লোহার বাক্স। অনুরাগ বাক্সটা খুলল। ভিতরে কতগুলো পুরনো কাগজ, কিছু ফটো, একটা ডায়েরি আর একটা ছোট ফ্ল্যাশ ড্রাইভ। আমরা কাগজপত্রগুলো পড়তে শুরু করলাম। পড়তে পড়তে আমার মাথা ঘুরতে লাগল। বাবা মা সত্যিই একটা গোপন সংস্থার সাথে যুক্ত ছিলেন, অদৃশ্য সংকেত নামে। এটা কোনো সরকারি সংস্থা নয়, বরং একটা প্রাচীন সমিতি, যারা পৃথিবীর নানা প্রাচীন রহস্য সংরক্ষণ করে। ডায়েরিতে লেখা ছিল, আমরা একটা রহস্যের খুব কাছে এসে গেছি। এমন একটা রহস্য যা মানবজাতির ইতিহাস বদলে দিতে পারে। কিন্তু সেই তথ্য খুব বিপজ্জনক। কালো চোখ আমাদের পিছু নিয়েছে গি। কালো চোখ? কি সেটা? ডায়েরির আরও পাতা উল্টালাম। লেখা ছিল, আমরা জানি তারা আমাদের খুঁজছে। যদি আমাদের কিছু হয়, নীলিমা এবং অনুরাগকে সত্য জানাতে হবে। তারা আমাদের আসল সন্তান নয় গি। আমার হাত থেকে ডায়েরি পড়ে গেল। আমি অনুরাগের দিকে তাকালাম, যে ইতিমধ্যে অন্য কাগজপত্র দেখছিল। অনুরাগ? সে তার হাতের কাগজ আমাকে দেখাল। সেখানে আমাদের দুজনের জন্মসনদ ছিল, কিন্তু সেগুলো আমাদের আসল জন্মসনদ নয়। এখানে আমার নাম ছিল মায়া রহমান আর অনুরাগের নাম ছিল জুবায়ের রহমান। এসব কি? আমি হতবাক হয়ে বললাম। আমরা কারা? আমাদের আসল বাবা মা কারা? অনুরাগ আরও একটা কাগজ তুলল। এখানে লেখা আছে, আমাদের আসল বাবা মা অদৃশ্য সংকেত এর সদস্য ছিলেন। তারা কালো চোখ দ্বারা নিহত হন। আমাদের রক্ষা করার জন্য আমাদের এই দম্পতির কাছে দেওয়া হয়, যাদের আমরা বাবা মা হিসেবে জেনেছি। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। ভগবান! এতদিন আমরা মিথ্যার মধ্যে বেঁচেছিলাম। অনুরাগ আমার পাশে বসল। এখনও আরও কিছু আছে। এই ফ্ল্যাশ ড্রাইভে কি আছে আমরা দেখিনি। চলো ল্যাপটপে দেখি। আমরা বাড়িতে ফিরে এলাম। আমার হাত কাঁপছিল যখন ফ্ল্যাশ ড্রাইভ ল্যাপটপে লাগালাম। ভিতরে অনেকগুলো ফাইল, ফটো, ভিডিও, ডকুমেন্ট। একটা ভিডিও প্লে করলাম। স্ক্রিনে আমাদের বাবা মা। বাবা বলছিলেন, নীলিমা, অনুরাগ, তোমরা যদি এই ভিডিও দেখছ, তার মানে আমরা আর নেই। আমরা তোমাদের আসল বাবা মা না হলেও তোমাদের নিজের সন্তানের মতোই ভালোবেসেছি। তোমাদের আসল পরিচয় রক্ষা করার জন্যই আমরা তোমাদের সত্য বলিনি। তোমাদের জীবন বিপদে পড়তে পারে গি। মা বললেন, তোমাদের আসল বাবা মা অদৃশ্য সংকেত নামক একটি প্রাচীন সমিতির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তারা একটি অসাধারণ আবিষ্কার করেছিলেন, মানুষের সম্পূর্ণ জেনেটিক মেমোরি অ্যাক্সেস করার পদ্ধতি। এই আবিষ্কার মানবজাতির ইতিহাস বদলে দিতে পারে। কিন্তু কালো চোখ নামক একটি সংগঠন সেই তথ্য চুরি করতে চেয়েছিল গু। বাবা আবার বললেন, তোমাদের আসল বাবা মা সেই তথ্য লুকিয়ে রেখেছিলেন এবং তোমাদের মধ্যে সেই তথ্যের কিছু অংশ লুকিয়ে রেখেছেন। তোমাদের দুজনের জেনেটিক কোডে সেই তথ্যের অংশ লেখা আছে। কেবল তোমরা একসাথে থাকলে সেই তথ্য বের করা যাবে গু। মা বললেন, আমরা তোমাদের রক্ষা করেছি, কিন্তু কালো চোখ এখনও সক্রিয়। তারা তোমাদের খুঁজতে পারে। তোমাদের কাছে যাওয়ার একমাত্র উপায় হল কলকাতার বটতলা এলাকায় একটি পুরনো বাড়ি আছে। ঠিকানা এই ফ্ল্যাশ ড্রাইভে দেওয়া আছে। সেখানে গিয়ে অদৃশ্য সংকেত এর সদস্যদের সাথে যোগাযোগ করো। তারা তোমাদের সাহায্য করবে গু। ভিডিও শেষ হল। আমরা দুজন চুপচাপ বসে রইলাম। আমার মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমরা কারা? আমাদের আসল বাবা মা কারা? অদৃশ্য সংকেত কি? কালো চোখ কারা? আমাদের কি করা উচিত? আমি জিজ্ঞেস করলাম। অনুরাগ দৃঢ় স্বরে বলল, আমাদের কলকাতা যেতে হবে। সেই বাড়ি খুঁজে বের করতে হবে। আমাদের আসল পরিচয় জানতে হবে গি। আমি মাথা নাড়লাম। কিন্তু সুমিত আর বাচ্চারা? আমি তাদের ছেড়ে যেতে পারব না গি। তাহলে আমরা সবাই যাব, অনুরাগ বলল। তাদেরকে সবকিছু বলতে হবে। আমরা পরিবার হিসেবে এই রহস্য সমাধান করব। আমি গভীর নিঃশ্বাস নিলাম। ঠিক আছে। আজ রাতেই সুমিতকে সবকিছু বলব। সেই দিন রাতে যখন সুমিত অফিস থেকে ফিরল, আমি তাকে সব বললাম। সে প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু যখন আমরা তাকে সমস্ত প্রমাণ দেখালাম, সে বুঝতে পারল। আমি তোমার সাথেই আছি, সে আমার হাত ধরে বলল। আমরা একসাথে এই রহস্যের সমাধান করব।
পরদিন আমরা বাচ্চাদের স্কুল থেকে ছুটি নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। বটতলা খুঁজে বের করতে বেশ সময় লাগল। এটা একটা পুরনো এলাকা, সরু গলিঘুজি, পুরনো বাড়ি। ঠিকানা অনুযায়ী আমরা একটা পুরনো তিনতলা বাড়ির সামনে পৌঁছালাম। বাড়িটা দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ থাকে না। দরজায় নক করলাম। কোনো সাড়া নেই। আবার নক করলাম। তৃতীয়বার নক করার পর একটা বৃদ্ধা দরজা খুললেন। কাকে চান? আমরা নীলিমা আর অনুরাগ, আমি বললাম। আমাদের বলা হয়েছিল এখানে অদৃশ্য সংকেত এর সদস্যরা আছেন গু। বৃদ্ধার চোখ বড় হয়ে গেল। ভিতরে আসুন। দ্রুত। আমরা ভিতরে ঢুকলাম। বাইরে থেকে বাড়িটা যতটা পুরনো মনে হচ্ছিল, ভিতরে ততটা নয়। ভিতরে আধুনিক ফার্নিচার, কম্পিউটার। বৃদ্ধা বললেন, আমি তোমাদের অনেক দিন ধরে অপেক্ষা করছি। আমার নাম জোছনা। আমি তোমাদের আসল মায়ের বোন গু। আমি হতবাক। আমার আসল মার বোন? আমি তার দিকে ভালো করে তাকালাম। তার মধ্যে আমার কোনো আত্মীয়তার ছাপ দেখতে পাচ্ছিলাম না। কিন্তু আমি তো আমার আসল মাকে কোনোদিন দেখিনিও। আমাদের আসল বাবা মা কারা ছিলেন? অনুরাগ জিজ্ঞেস করল। জোছনা আমাদেরকে বসতে বললেন। তোমাদের আসল বাবা ছিলেন রাহুল রহমান, একজন জেনেটিক্স বিশেষজ্ঞ। আর মা ছিলেন শায়মা রহমান, একজন নিউরোসায়েন্টিস্ট। তারা দুজনেই অদৃশ্য সংকেত এর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গু। অদৃশ্য সংকেত কি? আমি জিজ্ঞেস করলাম। এটা একটি প্রাচীন সমিতি যার উৎপত্তি 1000 বছর আগে। সমিতির উদ্দেশ্য হল প্রাচীন জ্ঞান এবং রহস্য সংরক্ষণ করা এবং সেগুলো ভুল হাতে পড়া থেকে রক্ষা করা। তোমাদের বাবা মা একটি অসাধারণ আবিষ্কার করেছিলেন, মানুষের জেনেটিক মেমোরি অ্যাক্সেস করার পদ্ধতি গু। জেনেটিক মেমোরি? সুমিত জিজ্ঞেস করল। এটা কি? আমরা সবাই আমাদের পূর্বপুরুষদের স্মৃতি আমাদের জেনেটিক কোডে বহন করি, জোছনা ব্যাখ্যা করলেন। কিন্তু আমরা সেগুলো অ্যাক্সেস করতে পারি না। তোমাদের বাবা মা একটি পদ্ধতি আবিষ্কার করেছিলেন যার মাধ্যমে মানুষ তার পূর্বপুরুষের স্মৃতি অ্যাক্সেস করতে পারে কি? এটা অসম্ভব মনে হচ্ছে, আমি বললাম। কিন্তু এটা সত্য, জোছনা বললেন। এই পদ্ধতি ব্যবহার করে একজন মানুষ তার পূর্বপুরুষের স্মৃতি দেখতে পারে। চিন্তা করো, আদিকাল থেকে মানুষের সমস্ত জ্ঞান এবং অভিজ্ঞতা আমাদের জেনেটিক কোডে লুকিয়ে আছে। আমরা যদি সেই জ্ঞান অ্যাক্সেস করতে পারি, মানবজাতির উন্নতি কতটা দ্রুত হবে। কিন্তু এতে বিপদ কোথায়? সুমিত জিজ্ঞেস করল। বিপদ হল কালো চোখ, জোছনা বললেন। এটা একটি অপশক্তি যারা এই জ্ঞান নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। তারা এই পদ্ধতি ব্যবহার করে মানুষকে নিয়ন্ত্রণ করতে চায়। তারা মানবজাতির পতন চায়। কিন্তু আমাদের সাথে এর সম্পর্ক কি? আমি জিজ্ঞেস করলাম। তোমাদের বাবা মা যখন বুঝতে পারলেন যে কালো চোখ তাদের পিছু নিয়েছে, তখন তারা পদ্ধতির ফর্মুলাকে 2 ভাগে ভাগ করে তোমাদের দুজনের জেনেটিক কোডে লুকিয়ে রেখেছিলেন। শুধুমাত্র তোমরা দুজনে একসাথে থাকলে সম্পূর্ণ ফর্মুলা বের করা যাবে গু। আমি অনুরাগের দিকে তাকালাম। কিন্তু কিভাবে? আমরা তো জানি না আমাদের মধ্যে কি লুকানো আছে গি। আমরা জানি, জোছনা বললেন। আমাদের কাছে সেই প্রযুক্তি আছে। কিন্তু সমস্যা হল, কালো চোখ এর লোকেরা তোমাদের খুঁজে বের করেছে। তারা এখানে আসছে গি। ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরে একটা জোরে শব্দ হল। তারা এসে গেছে, জোছনা উঠে দাঁড়ালেন। আমাদের দ্রুত পালাতে হবে। পেছনের দরজা দিয়ে যাও। আমরা সবাই উঠে দাঁড়ালাম। সুমিত বাচ্চাদের হাত ধরে নিল। আমরা পেছনের দিকে দৌড়ালাম। ঠিক সেই সময় সামনের দরজা ভেঙে একদল লোক ঢুকল। তাদের চোখে কালো চশমা। জোছনা একটা সিক্রেট প্যানেল খুললেন। ভিতরে ঢোকো, দ্রুত। আমরা ভিতরে ঢুকলাম। সিক্রেট প্যানেলের পেছনে একটা সুড়ঙ্গ ছিল। আমরা সুড়ঙ্গ দিয়ে দৌড়াতে লাগলাম। সুড়ঙ্গের শেষে আমরা একটা বড় হলরুমে পৌঁছালাম। হলরুমে অনেক লোক ছিল। সবার চোখেই উদ্বিগ্নতা। এরা কারা? একজন বয়স্ক লোক জিজ্ঞেস করলেন। রাহুল এবং শায়মার সন্তানরা, জোছনা বললেন। নীলিমা এবং অনুরাগ। কালো চোখ তাদের খুঁজে পেয়েছে গি। বয়স্ক লোকটি আমাদের দিকে এগিয়ে এলেন। আমি অরুণ সেন। আমি তোমাদের বাবার সহকর্মী ছিলাম। তোমরা ঠিক সময়ে এসেছ। কালো চোখ তাদের শেষ অপারেশন শুরু করেছে। তারা সারা বিশ্বে তাদের এজেন্টদের ছড়িয়ে দিয়েছে। আমাদের কাছে সময় কম নেই। কিন্তু আমরা কি করতে পারি? আমি জিজ্ঞেস করলাম। তোমাদের বাবা মার আবিষ্কার ব্যবহার করে আমরা কালো চোখকে থামাতে পারি, সেন বললেন।
কিন্তু সেটা করার জন্য আমাদের তোমাদের দুজনের জেনেটিক কোড থেকে সেই ফর্মুলা বের করতে হবে। কিভাবে? অনুরাগ জিজ্ঞেস করল। সেন আমাদেরকে একটা ল্যাবরেটরির দিকে নিয়ে গেলেন। ল্যাবে দুটো বড় মেশিন ছিল। এই মেশিনের মাধ্যমে আমরা তোমাদের জেনেটিক কোড স্ক্যান করব এবং সেখান থেকে ফর্মুলা বের করব, সেন ব্যাখ্যা করলেন। এটা কি বিপজ্জনক? সুমিত জিজ্ঞেস করল। না, কোনো বিপদ নেই, সেন আশ্বাস দিলেন। তবে প্রক্রিয়াটি একটু কষ্টদায়ক হতে পারে কি? আমি অনুরাগের দিকে তাকালাম। তুমি কি মনে করো? অনুরাগ দৃঢ় স্বরে বলল, আমরা করব। আমাদের বাবা মা এই ফর্মুলা আমাদের মধ্যে রেখেছেন কারণ তারা বিশ্বাস করতেন আমরা সঠিক কাজ করব। আমি মাথা নাড়লাম। ঠিক আছে, আমরা এটা করব। সেন আমাদেরকে মেশিনের কাছে নিয়ে গেলেন। আমরা দুটো আলাদা টেবিলে শুয়ে পড়লাম। অন্য ডাক্তাররা এসে আমাদের শরীরে বিভিন্ন সেন্সর লাগালেন। তারপর মেশিন চালু করা হলো। আমি অনুভব করলাম একটা হালকা বিদ্যুৎ শক আমার শরীরের মধ্যে দিয়ে যাচ্ছে। তারপর আমার চোখের সামনে নানা রকমের ছবি ভেসে উঠতে লাগল। অদ্ভুত সব ছবি, যেন অন্য যুগের, অন্য জীবনের। ঘণ্টাখানেক পর প্রক্রিয়া শেষ হল। আমি ক্লান্ত বোধ করছিলাম। সেন একটা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়েছিলেন। সফল হয়েছে। আমরা ফর্মুলা পেয়েছি। সবাই উৎসাহিত হয়ে উঠল। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা জোরে আওয়াজ হল। পুরো বিল্ডিং কেঁপে উঠল। তারা এখানেও এসে গেছে, জোছনা চিৎকার করে বললেন। ডাক্তাররা তাড়াতাড়ি আমাদেরকে মেশিন থেকে মুক্ত করলেন। সেন ফর্মুলার একটা কপি একটা ফ্ল্যাশ ড্রাইভে সেভ করলেন। আমাদের দ্রুত সেন্ট্রাল কন্ট্রোল রুমে যেতে হবে, তিনি বললেন। সেখানে আমরা ফর্মুলা ব্যবহার করে কালো চোখ এর বিরুদ্ধে একটা কাউন্টার সিগন্যাল পাঠাতে পারব। আমরা সেন্ট্রাল কন্ট্রোল রুমে দৌড়ে গেলাম। কিন্তু পথে কালো চোখ এর কিছু এজেন্ট আমাদের সামনে এসে দাঁড়াল। তারা কালো স্যুট পরেছিল আর চোখে কালো চশমা। তাদের একজন আমাদের দিকে একটা অদ্ভুত ডিভাইস তাক করল। সেটা থেকে একটা ঝকঝকে আলো বের হল। আমি সেই আলো দেখার পর অদ্ভুত অনুভব করতে লাগলাম। আমার মাথা ঘুরতে লাগল। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। আমি জ্ঞান ফিরে পেলাম কিছুক্ষণ পর। আমি একটা অন্ধকার রুমে ছিলাম। আমার হাত পা বাঁধা। আমার পাশে অনুরাগকে দেখতে পেলাম। সেও জ্ঞান ফিরে পাচ্ছিল। নীলিমা, তুমি ঠিক আছো? অনুরাগ জিজ্ঞেস করল। হ্যাঁ, আমি জবাব দিলাম। কিন্তু আমরা কোথায়? কালো চোখ এর হেডকোয়ার্টারে একটা গম্ভীর কণ্ঠ বলল। আমরা তাকিয়ে দেখলাম একজন লম্বা, রোগা মানুষ রুমে ঢুকল। আমি শেখর, সে বলল। আমি কালো চোখ এর প্রধান বৈজ্ঞানিক। তুমি কি চাও? আমি জিজ্ঞেস করলাম। তোমাদের জেনেটিক কোডে লুকানো ফর্মুলা, সে বলল। সেটা দিয়ে আমরা পুরো বিশ্বের মানুষকে নিয়ন্ত্রণ করতে পারব। তুমি পাগল, অনুরাগ বলল। আমরা তোমাকে সেটা কখনোই দেব না। শেখর হাসল। তোমাদের দিতে হবে না। আমরা তোমাদের জেনেটিক কোড থেকে সেটা বের করে নেব। সে কয়েকজন সহকারীকে ডাকল। তারা আবার সেই মেশিনের কাছে আমাদের নিয়ে গেল, যেটা দিয়ে আমাদের স্ক্যান করা হয়েছিল। আমি চারপাশে তাকালাম সুমিত আর বাচ্চাদের খুঁজে। কিন্তু তাদের দেখতে পেলাম না। আমার স্বামী আর বাচ্চারা কোথায়? আমি জিজ্ঞেস করলাম। তারা নিরাপদে আছে, শেখর বলল। যদি তোমরা সহযোগিতা করো তাহলে তাদের কোনো ক্ষতি হবে না। আমরা আবার সেই মেশিনে শুয়ে পড়লাম। আমি নিজেকে অসহায় বোধ করছিলাম। আমাদের পরিবারকে বাঁচাতে হবে, কিন্তু সেই ফর্মুলা কালো চোখ এর হাতে পড়লে সারা বিশ্বের মানুষ বিপদে পড়বে। মেশিন চালু করা হল। আবার সেই বিদ্যুৎ শক, সেই অদ্ভুত ছবি। কিন্তু এবার আমি একটা ভিন্ন অনুভব করলাম। আমার মনে হচ্ছিল যেন আমি আমার আসল বাবা-মার কথা শুনতে পাচ্ছি। ফর্মুলাটা বদলে দাও, একটা কণ্ঠ আমার মাথার ভিতরে বলল। আমি বুঝতে পারলাম, এটা আমার আসল বাবার কণ্ঠ। আমার জেনেটিক মেমোরিতে সংরক্ষিত তার নির্দেশ। কিভাবে? আমি মনে মনে জিজ্ঞেস করলাম। তুমি জানো, কণ্ঠ বলল। তোমার মধ্যে সেই জ্ঞান আছে। হঠাৎ আমি জানতে পারলাম কিভাবে ফর্মুলাটা বদলাতে হবে। আমি আমার মনে গভীর একাগ্রতা নিয়ে এলাম। মনের মধ্যে আমি ফর্মুলার একটা অংশকে পরিবর্তন করলাম। কিছুক্ষণ পর প্রক্রিয়া শেষ হল। শেখর স্ক্রিনের দিকে তাকিয়ে হাসল। আমরা ফর্মুলা পেয়েছি। এখন পুরো বিশ্ব আমাদের হাতে। তিনি তার সহকারীদের নির্দেশ দিলেন ফর্মুলাটা সেন্ট্রাল সিস্টেমে আপলোড করতে।
আমি জানতাম যে ফর্মুলাটা বদলে দেওয়া হয়েছে। এখন কালো চোখ যদি সেটা ব্যবহার করে তাহলে তাদের সিস্টেম ধ্বংস হয়ে যাবে। শেখর আমাদেরকে তার কনফারেন্স রুমে নিয়ে গেলেন। সেখানে একটা বড় স্ক্রিনে তিনি দেখাতে চাইলেন কিভাবে তারা পুরো বিশ্বের মানুষকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন। তিনি একটা বোতাম টিপলেন। স্ক্রিনে একটা মানচিত্র দেখা গেল যেখানে বিশ্বের বিভিন্ন দেশ দেখানো হচ্ছিল। তিনি আরেকটা বোতাম টিপলেন। সেন্ট্রাল সিস্টেম থেকে একটা সিগন্যাল বিশ্বের সব দেশে পাঠানো হল। কিন্তু হঠাৎ সিস্টেমে একটা ত্রুটি দেখা দিল। সব স্ক্রিন লাল হয়ে গেল। একটা জোরে আওয়াজ হল। কি হল? শেখর চিৎকার করে জিজ্ঞেস করলেন। তার একজন টেকনিশিয়ান বলল, ফর্মুলাটা ভুল। এটা আমাদের সিস্টেম ধ্বংস করছে। ঠিক সেই মুহূর্তে দরজা ভেঙে কয়েকজন লোক ঢুকল। তাদের মধ্যে আমি সেন, জোছনা, সুমিত এবং আমাদের বাচ্চাদের দেখতে পেলাম। অদৃশ্য সংকেত এর নামে তোমাদের অপারেশন বন্ধ করা হল, সেন ঘোষণা করলেন। শেখর ভয় পেয়ে পালাতে চেষ্টা করলেন, কিন্তু অদৃশ্য সংকেত এর লোকেরা তাকে ধরে ফেলল। তোমরা সফল হয়েছ, জোছনা আমাদের কাছে এসে বললেন। তোমরা ফর্মুলা বদলে দিয়েছ, যার ফলে কালো চোখ এর সিস্টেম ধ্বংস হয়ে গেছে। আমি সুমিতকে আর বাচ্চাদেরকে জড়িয়ে ধরলাম। তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, সুমিত বলল। আমাদের অদৃশ্য সংকেত এর লোকেরা বাঁচিয়েছে। তারা যখন তোমাদের কালো চোখ নিয়ে যাচ্ছিল তখন তারা আমাদেরকে ধরতে পারেনি। আমরা অদৃশ্য সংকেত এর সাথে যোগাযোগ করেছিলাম এবং একসাথে এই অপারেশন চালিয়েছি। সব শেষে কালো চোখ এর এজেন্টদের গ্রেপ্তার করা হল। শেখর এবং তার সহকারীদের জেলে পাঠানো হল। অদৃশ্য সংকেত আবার সক্রিয় হয়ে উঠল এবং বিশ্বকে কালো চোখ এর হাত থেকে রক্ষা করল। আমি, সুমিত, অভিজিৎ, সমীক্ষা আর অনুরাগ আবার আমাদের বাড়িতে ফিরে এলাম। কিন্তু এবার আমরা জানতাম যে আমরা কারা, আমাদের আসল পরিচয় কি, আর আমাদের উত্তরাধিকার কি। আজ আমরা অদৃশ্য সংকেত এর সক্রিয় সদস্য। আমাদের দায়িত্ব প্রাচীন জ্ঞান রক্ষা করা এবং বিশ্বকে রক্ষা করা। আমরা সেই কাজ করে যাচ্ছি আমাদের বাবা-মার মতো। আর আমাদের বাচ্চারা? তারাও এখন জানে তাদের আসল ইতিহাস। তারাও একদিন অদৃশ্য সংকেত এর প্রজন্মের অংশ হবে। রহস্য, অ্যাডভেঞ্চার, ভয়, এসব এখন আমাদের জীবনের অংশ। কিন্তু আমরা একসাথে আছি একটি পরিবার হিসেবে এবং আমরা জানি আমাদের দায়িত্ব কী। আমরা যেখানেই যাই করি, আমরা অদৃশ্য সংকেত এর উত্তরাধিকারী, আর সেই গর্ব আমরা সব সময় বহন করে চলি। সমাপ্ত।